তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটাল 23 জন টকিং অনলাইন লার্নিং সলিউশন কত সংখ্যক কর্মীদেরকে তালিকা দেওয়া হবে। এক টিচার্স ট্রেনিং প্রাইভেট লিমিটেড এবং সমাজে এই ক্ষেত্রে ডিজিটাল ব্যবহারের জন্য কোন সরকারি নীতি প্রণয়ন করা হয়েছে কিনা এবং না সিএমপি 18 জন সিলভার জেনি প্রাইভেট লিমিটেড একজন মানুষের জীবনে অনেক বহুমুখী কাজ সম্পাদন করে করা যায়, সেখানে ভর্তি সেন্টার করা হয়েছে। কিন্তু স্যার মাননীয় মন্ত্রী তথ্য দিলেন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড 5 জন, টিএক্সটেন্ট 5 জন, কৃষি লিমিটেড। একই সাথে ভারত সরকারের এসডিপিআই তাদের সহযোগিতায় সেখানে হচ্ছে না, তো এটা করার জন্য বিভিন্ন কোম্পানিগুলো এসেছে ত্রিপুরার যে আইটি উন্নয়নের সহায়ক বেশ কিছু সুবিধা নিম্নলিখিত সরকারি নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। আইটিআইপিএস স্টার্ট আপ স্কিম 2019, ঢাকা সেন্ট্রাল বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি ইত্যাদি প্রধান আইটি ফার্মগুলির তুলনায় ত্রিপুরা জলবায়ু স্বাস্থ্যকর রাজ্যের তথা জাতীয় স্তরে আইটি শিল্প আইটি পার্ক এর উৎপাদন করার সম্ভাবনা উৎকৃষ্ট বিদ্যুৎ উৎপত্তি বেশি দেশ বাংলাদেশ সহায়তা করে। তিব্বতের চেন্নাই ও মুম্বাইয়ের দ্বিতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সংযোগ রয়েছে, যারা যে ভাষাটি আইটি শিল্প গঠন করার লক্ষ্যে ত্রিপুরা আইটি পলিসি 2022 ত্রিপুরা আইটি স্টার্ট আপ পলিসি থেকে আমি জানতে চাই যে আইটি ইন্ডাস্ট্রি শেষ দিকে এবং অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে এখানে, কিন্তু এই সময়তে সামগ্রিক উন্নয়নের মূল চালক হিসেবে আইটি সম্ভাবনা স্বীকার করে ত্রিপুরা সরকার অত্যাধুনিক আইটি পশ্চিমবঙ্গ বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুট 2014 নিয়মাবলী। 2 নম্বর হচ্ছে যদি থাকে নিয়মাবলী কি রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুট, যেটাকে শর্ট ফর্মে TMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিকে খনি রিজার্ভ পারমিট দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন বা রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমির ক্ষেত্রে খনি পারমিট দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে বাণিজ্য খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি, যদি লিজ দেওয়া হয় পর্চা ও মানচিত্র, স্থানীয় গ্রামসভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারসেন্স সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হয়। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড় দিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি
বা স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা বন কর্মকর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট কোঅপারেট এই হচ্ছে নিয়ম কোশ্চেন নম্বর 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী আছে। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী কি? রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে শর্ট ফর্মে TMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিকে কোনো নিজা পারমিট দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন বা রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমির ক্ষেত্রে খনি পারমিট দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি, যদি লিজ দেওয়া হয়, পর্চা ও মানচিত্র, স্থানীয় গ্রামসভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারসেন্স সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হয়। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র দিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি বা স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা বন কর্মকর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট কোঅপারেট এই হচ্ছে নিয়ম। বর্তমানে রেট আমি যে বিষয়টা আমি বলতে পারবো, আমরা নিশ্চয়ই এটাও রেগুলেট করা প্রয়োজন এবং এই বিষয়টা নিশ্চয়ই আমরা দেখবো গভর্নমেন্টের যারা আধিকারিকরা আছে কথা বলবো। এটা হচ্ছে quality of the work is also getting hampered. Because supply দিকে কাদা যুক্ত বালিও এরা সাপ্লাই দিচ্ছে। Now my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সেমশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা, এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য একটা যুক্তিযুক্ত আমি মনে করি না, কারণ একজন স্যান্ড মাফিয়ার কাছে একজন IFS অফিসার ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই এটা এসছে। যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে যে IFS অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সামশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিল্লি থেকে আমাদের 31 পলিসির অন্তর্গত আলাদাভাবে দেখবেন কি নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেখেন, কিন্তু একটা কথা খুব ক্লারিটি বলা প্রয়োজন।
বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানে কিন্তু আছে ওই রকম উত্তরপ্রদেশ সেই মতো মাফিয়া হতো না, দুর্গাপাত্র আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই। এবং এই ধরনের মাফিয়াদের প্রতি আমাদের নজর আছে, একটু রাখতে হবে। আবার অন্যায়ভাবে বালি উত্তোলন সেটাও কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেবো যাতে ঘাটতি ম্যাটার না। আইন আইনের জায়গায় থাকবে, আইন না থাকলে তো অসুবিধা, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, কিন্তু আইন মেনে চলবে সেই দিকেও আমাদের Why I brought this question? যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারে। If I have small area, আমার জায়গায় যদি বালু থাকে, I can sell it. এই DMCR হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ যারা লাইসেন্স নেবে। এর মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। এর মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সটা নিতে হবে, খরচ হবে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তার আগে কি নিয়ম ছিল? পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট দিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারতো তো সাধারণ মানুষের আয় হতো 1600 রুপিস। ইফ ইউ জাস্ট ক্যালকুলেট দি মার্কেট ভ্যালু, তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা গোয়ার মধ্যে গোয়ার পূর্ব পারে I know for sure only 2 persons are allowed to sell sand. তাতে কি হচ্ছে? নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করত, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হতো, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে? ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। কৈলাস শহরে একটা এই কৈলাস কুমারঘাটা কৈলাসের একটা চা বাগান, এবং সেই চা বাগানের একটা ফিক্স করে আলোচনা হয়ে গেছে। না 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 আলোচনা বললাম তো, মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এমফাটিক্যালি বলেছেন হবে, এবং এই ঘটনা বিধায়ক ভগবান দাস যুক্ত, কিন্তু তিনি পরদিনই সামনে সম্মেলন করে বলছেন যে না, এটা ফুল বাগান। মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কে ঠিক বলছেন? মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সমর্থন করছি। আমরা তো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার পর বসে গেছি। ভাষা বলতে পারছেন না, আপনার বিধায়ক বলছেন না, আপনার বিধায়ক বলছেন আমি সবচেয়ে বলছে ঠিক আছে। আরে একজন বিধায়ক বলছেন না এটা সেই বাগানের না অন্য বাগান, তাহলে আমরা বলতে চাইছি হিন্দু ধর্মের we go there, আমরা পূজা করি। I don't know whether government has taken any action. এটা গতকালের ঘটনা মনে হচ্ছে। এই খবরটা পড়তে গিয়ে দেখলাম 4 years back আসামের কামাখ্যা মন্দিরে অন্ধ বিশ্বাসে যে নরবলি দিলে পরে আরো
অনেক শক্তি অর্জন করতে পারবো এই বিশ্বাসে এক মহিলাকে, যার নাম শান্তি সাউ, 64 বছরের মহিলা, বাড়ি হুগলি জেলার কাঁথিপাড়ায়, আসামে এনে কামাখ্যায় বলি দেওয়া হয়েছে। একে কে বলেছে? আসামের একজন পুলিশের অফিসার, পুলিশ কমিশনার দিগন্ত বরা এপ্রিল মাসে এই কথা বলেছে। এইরকম যদি ঘটনা হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যে, গতকাল কামাখ্যা মন্দিরের পাশে যেখানে যে সাগরটা আছে মাতাবাড়ি, ওইখানে এই ধরনের একটা মূল্য পাওয়া, এই ব্যাপারটা কিন্তু ওইটার সাথে যদি আমরা চিন্তা ভাবনা করি, ত্রিপুরাতেও তো তাহলে নরবলি শুরু হয় না। এবং খবরে যা বলেছি, টিল নাও নো গভর্নমেন্ট অফিসিয়াল, নো রেসপন্সিবল পারসন হ্যাজ ভিজিটেড and thought about it. আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানাবো যে এই ঘটনাকে হালকাভাবে যেন না নিয়ে ঘটনার সঠিক তদন্ত হোক এবং নরবলি যেন না হয় ত্রিপুরায়, এটার ব্যবস্থা করব। এবং তার উদাহরণস্বরূপ দেখুন রেডি আছে আমাদের, সেটা কি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে গুমতি জেলার তিনি দিয়েছেন, সেক্রেটারি subject intimation regarding rescue of human skull from the Kallam Sagar lake of Matawari temple. The present scenario there. Ki likhechen, sir, reference to the subject cited above. This is to inform you that one human skull has been found floating in the Kallam Sagar lake of Matawari temple on 12/7/2020, early in the morning. The police have rescued it immediately and they are investigating the matter. Police authority has been told to find out whether this act is committed mischievously or not. It is observed that there isn't any major resentment reported among local party. As per his opinion, in addition to the police investigation, CCTV footage of surrounding area was watched, but no clear inputs in this regard should be obtained. Such activity has been conducted yesterday in the Kallam Sagar Lake by the trained deep divers from the 5th Battalion TSR to find out remains of rest part of the human being, if any, but nothing could be detected. The said search operation will be continued today also. Necessary steps to follow religious sentiments and abiding of traditional practices like preventing entry to Kallam Sagar for next 42 days, etc. have been taken. It is further informed by the police authority that the said skull has been kept in the Guwahati District Hospital, Rapania for postmortem. This is for your kind information. So this is the report I received. So this is the they are taking the investigation is going. So after coming out the investigation, I will take your স্যার আমাদের সদস্যগণ এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিবৃতি স্বীকৃত হয়েছে। মাননীয় জিতেন্দ্রবাবু যেটা বললেন, পোস্টমর্টম মানে এটার অনেকগুলো ক্লাস আছে। এখানে পোস্টমর্টম মানে ফরেন্সিক ল্যাবে যাবে, ফরেন্সিক রিপোর্ট আছে, এগুলো তো গতানুগতিক। পোস্টমর্টমকে আলাদাভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে হয়, এগুলো থাকবে। কাজেই এই দিক দিয়ে আমি আশ্বস্ত করছি আপনাকে, যা প্রকার আপনাদের সময় এগুলো তৈরি পোস্টমর্টম যে এই যে কি বলে ফরেন্সিক ল্যাবে আপনাদেরই তৈরি, কাজে ওখানে যাবে। আমরাও এটাকে মডার্নাইজ করছি, এখানে কাজ যেগুলো আছে মডার্নাইজ করছি। দ্বিতীয় যে বিষয়টা আপনি টেনে আনলেন সে পুরনো কথাগুলো, এগুলো আমি কি করি, তৎকালীন যে ঘটনাটা বলছিলেন আমাদের মাননীয় বিধায়ক যেটা রেস করেছে, সেখানে আমি বলেছি তার একটা ইনভেস্টিগেশন চলছে, সেটা অলরেডি ওখানকার যে এডিশনাল ওনাকে তো অলরেডি সাসপেন্ড করা হয়, সেটা পরে কাইন্ড ইনফরমেশন। এই
ইনভেস্টিগেশন চলছে, এগুলো নিয়ে মনে হয় না কোনো রকম সন্দেহ থাকা উচিত। প্রশ্ন হলো ঠিক আছে, ইনভেস্টিগেশনে তার পক্ষে তথ্য বেরিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র তরফ থেকে এটা তো ফরেন্সিক এবং অন্যান্য কবেকার এই ঘটনা এবং পুরুষ কি মহিলা কিন্তু করা দরকার। রাজ্যবাসী তো এটা একদিক থেকে হলো একটা পবিত্র জায়গাতে এরকম কাটাবন্ধ পাওয়া যাচ্ছে, খুব লেগেছে, এটা আমি কাউকে দায়ী করছি না। অবস্থা এই শিরোনামে গত 5 জুলাই 2023 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকা প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে আজ বাই নির্মল বিশ্বাস অ্যান্ড দীপঙ্কর সেন মাননীয় বিধায়ক বিধায়ক। এখানে 1 নম্বর হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক মেশিনগুলো হলো রিনাম অ্যাক্সেলারেটর, প্যাট স্ক্যান, প্যাট সিটি স্ক্যান, সিটি সিমুলেটর, রাকিং থেরাপি ইত্যাদি। এই সমস্ত মেশিনগুলো যেমন ট্রু বিম ইউনিট সবটাই সচল এবং রোগীরা এই মেশিনগুলো থেকে প্রতিদিন পরিষেবা পেয়ে থাকে। প্রতিদিন প্রায় 160 থেকে 165 জন ক্যান্সার রোগী এই পরিষেবা নিয়ে থাকে। এই হাসপাতালে কেমোথেরাপি ওষুধ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন রোগী কেমোথেরাপি নিয়ে থাকে। এপিএল বা বিপিএল নির্বিশেষে সবাই বিনামূল্যে এই পরিষেবা পেয়ে থাকে। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রান অর্থাৎ রাষ্ট্রীয় আরোগ্য নীতি প্রকল্পগুলি থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যেমন ছোট ছোট কিছু মেশিন আছে, যেমন ব্রঙ্কোস্কোপি, কোলোনোস্কোপি, এইসব মেশিন দিয়ে এফএনসি বায়োপসি করা হয়। এইসব ছোট ছোট যন্ত্রগুলি রোগ নির্ণয়ে সাহায্য করে থাকে। এফএনসি ও বায়োপসি জাতীয় ছোট ছোট টেস্টগুলোর জন্য মেশিন দিয়ে করা যায়, যেমন সিটি গাইডেড এফএনসি বায়োপসি, ইউএসজি গাইডেড এফএনসি বায়োপসি। এই সুবিধাগুলো আমাদের এই সেন্টারে সবসময় দিয়ে থাকে। বলার তাৎপর্য এফএনসি বায়োপসি করতে গিয়ে একটা মেশিন বিকল হলে একই টেস্ট অন্য মেশিন দিয়েও করা যায়। ধরা যায় ব্রঙ্কোস্কোপ মেশিন সম্ভব হলো না, তখন সিটি বা ইউএসজি মেশিন দিয়ে একই টেস্ট করা যায়। সুতরাং এই সমস্ত টেস্ট এই ব্যাপারে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু যেহেতু এই সেন্টার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়ে থাকে, তাই পাশের রাজ্যগুলি ও পাশের রাষ্ট্রে রোগীরও পরিষেবা নিতে এই হাসপাতালে আসে। রোগীর সংখ্যা বেশি, তাই পরিষেবা যেতে একটু বিলম্ব হতে পারে। এই বিষয়ে মাননীয় আমাদের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় উনি এই বিষয়ে কালকে গতকাল আলোচনা রেখেছেন। আমি যখন স্পিকার ছিলাম তখন এখানে চেয়ারম্যান ছিলাম, আমরা কোনো কনফিডেন্স অ্যালাউন্স নেই। আর রোগী কল্যাণের অর্থ কিন্তু মনে করবেন না যে শুধু রোগীকেই কিছু দেখা, এটার সঙ্গে জড়িত আছে এখানে না, এটার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। মেশিন খারাপের সঙ্গে এটার কি সম্পর্ক? শুধু ব্যক্তিগত উৎসাহ করার জন্য এই সমস্ত কথা বলা হয়। কারণ এখানে আমরা সুইপিং ক্লিনিং এর পয়সা, আমাদের এখানে যে সমস্ত ওয়ার্ড বল ওয়ার্ড বাল্বের টাকা সব রোগী কল্যাণ সমিতি চায়। এবং সেটা আপনার তো ক্যালিফিকেশনই নেই, আপনি জানেনই না সংসদ একটা হসপিটাল। আমি একটা জাস্ট চেকিং করছি, ডক্টর অমলানদের বর্মন এগুলি আরসিসি শুনুন শুনে রাখুন, আপনারা গভর্নমেন্ট জায়গাকে চেষ্টা করছেন। এখানে এই বিষয়ে মাননীয় বিধায়ক অন্যরা যারা মাননীয় বিধায়ক জানতে চেয়েছেন, দেখুন এটা আর্ট অফ এক্সিলেন্স। এই যে আমাদের আমরা এর জন্য গর্ব করা উচিত। একটা সময় ছিল এখানে রেডিও থেরাপি 2 ধরনের হয় ক্যান্সার একটা হচ্ছে অনকোলজিস্ট, আরেকটা হচ্ছে অনকোসার্জারি ছিল না। অনেক সময় যখন আমি নিজেও ক্যান্সারের প্রচুর কেস করেছি, 5 ঘন্টা 6 ঘন্টা অপারেশন করেছি, কিন্তু সার্জারির পরে এখানে কিন্তু জেনারেল অনকোসার্জারি ছিল না। সেই জায়গার মধ্যে আগে খালি রেডিও থেরাপি বা যেসব আমাদের রেডিও থেরাপিগুলো দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়,
এখনো এরকম আর্ট অফ এক্সেলেন্সের একটা ইনস্টিটিউশন আমাদের অল্প ছাত্র এখন আছে। আমরা সেই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো স্তরে আছে। এবং যেটা বলা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের বহু লোক আসে, বাংলাদেশ থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কি হয়, এই জিনিসটা একটা মেশিন খারাপ হতেই পারে, কিন্তু তার সাবস্টিটিউট আছে না, বসে এইরকম না, এটা নিয়ে যেন কাজ হচ্ছে না তা না। আমি প্রাথমিক একটু আগে বলেছি যে ছোট ছোট কিছু মেশিন আছে, যদি ধরুন এফএনসি করতে গেল বা বায়োসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়। কাজে কোনো জায়গার মধ্যে এটাকে সচল অচল এটা বলার কোনো আমার মনে হয় ঠিক হবে না। আর বাকি বিষয়গুলো যেখানে বলেছেন আমরা তো এইগুলো বিষয় নিয়ে আমরা দেখবো, আমরা আশ্বস্ত করছি এগুলো নিয়ে আননেসারি আমার মনে হয় কিছু এখানে এটা কিছু বলা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, কারণ অনেকগুলো বিষয় আছে। সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে। নিশ্চয়ই মাননীয় চেয়ারম্যান আজকে প্রেজেন্টেশন দিচ্ছেন আপনার কাছে যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন, যেহেতু আমি কোনো অফিসে নেই, কিন্তু কোনো ব্যবহার করি। আসলে সততা এবং ট্রান্সপারেন্সির কোনো দাম নেই। এটার পিছনে কোন চক্র কাজ করছে আমি জানি। যারা সেখানে বিভিন্ন পদে থেকেছে এখন নেই, তারাই চক্রান্ত করে ওদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে। একটা বাংলাদেশে থেকে এসে এখানে এখন আজকে যারা কলা গাছ খেয়েছে, আগা খেয়েছে, একজন নেতা তাদের আজকে ডুপ্লেক্স হাউস, আজকে ইনোভা গাড়ি, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন, তখন লজ্জা করে না? এটা অন্যায়। পরিষেবা নেই। আজকে ইন্ডিয়ার ওয়ান অফ দি লিডিং হসপিটাল হয়েছে। ঠিক আছে। চক্রবর্তীর হাত ধরে ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল প্রথম সেখানের মধ্যে চালু হয় এবং তখন ক্যান্সার পেশেন্ট খুব কম থাকলে পরেও আজকের দিনে ক্যান্সারের ভয়াবহতা আমাদের রাজ্যে সেখানে আছে এবং 1980 সালে কেমোথেরাপি চালু হয়, 1985 সালে রেডিওথেরাপি